নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সকল ছাত্রছাত্রীরা, বিশেষ করে তোমরা যারা জানুয়ারি 2023 এই সেশনে বিলিস কোর্সের স্টুডেন্ট এবং তোমরা যারা পিজি কোর্সের ছাত্রছাত্রী আছো, বিশেষ করে তোমরা যারা ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ বিলিস কোর্সের স্টুডেন্ট তোমরা যারা আছো, তোমরা কিন্তু প্রায় প্রত্যেকেই অবগত আছো গতকালকেরই কিন্তু তোমাদের যে আগামীতে আসন্ন অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন, তো সেই অ্যাসাইনমেন্ট এক্সামিনেশনকে কেন্দ্র করে তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে। এখন ব্যাপার হচ্ছে এই নোটিফিকেশানকে কেন্দ্র করে তোমরা যারা পিজি কোর্সের স্টুডেন্ট আছো, তো তোমাদের মধ্য থেকে কিন্তু আমরা অত্যাধিক পরিমাণে তোমাদের কাছ থেকে কিন্তু এই তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম কেন্দ্রিক আমরা কিন্তু কোয়েরি পেয়েছিলাম যে তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম কেমন হতে চলেছে এবং তোমাদের জন্যও গাইডলাইনটা কেমন থাকছে। তো বিলিস কোর্সের এই যে সমস্ত গাইডলাইন এখানে প্রকাশিত হয়েছে, তো তোমরা যারা পিজি কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের জন্যও কিন্তু এই গাইডলাইন সেমই থাকবে। ওই জন্যেই কিন্তু তোমাদের জন্য আমরা এটা ডিসকাস করতে এলাম তোমাদের কোয়েরিজের উপর ভিত্তি করেই। তো দেখো এখানে প্রথমত 1 নম্বর রুলসে যেটা বলা আছে, এখানে যে সমস্ত শিক্ষার্থী ইতিমধ্যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পূর্ব শর্তগুলি, যেমন দেখো এখানে ফর্ম ফিল আপ করা, তারপরে ফর্ম ফিল আপের সময় যে ফিস জমা দেওয়া, এই সমস্ত ব্যাপারগুলো যারা সম্পন্ন করেছে সেই সমস্ত ছাত্রছাত্রী তারা কিন্তু মানে অ্যাসাইনমেন্ট যে সাবমিশন স্লিপ সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে। অর্থাৎ সেই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে কিন্তু উল্লেখ করা থাকবে তাদের স্ট্যাটাসটা, অর্থাৎ তারা কোন কোন পেপারকে কেন্দ্র করে তারা অ্যাসাইনমেন্ট এবং থিওরি এক্সাম দিতে পারে, তো সেই ব্যাপারকে। এবং তারপরে এখানে দেখো এখানে কিন্তু প্রচুর গাইডলাইন আছে বা প্রচুর মানে রুলসগুলো এখানে উল্লেখ করা আছে। তো মেন পয়েন্টগুলোই আমি কিন্তু তোমাদের জন্য উল্লেখ করব এখানে বা আলোচনা করব। তারপরে এখানে দেখো যে ডায়াগ্রামটা করা হয়েছে, এই ডায়াগ্রামের মধ্যে কিন্তু তোমাদের যে স্ট্যাটাস অর্থাৎ ওই যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা, ওই মানে ফর্ম ফিল আপ তোমরা যে করেছিলে সেটার স্ট্যাটাস কিন্তু ওখানে শো হবে। তো দেখো এখানে মূল যেটা বলার বিষয়, মেন পয়েন্টগুলোর মধ্যে কিন্তু এই যে এখানে দেখো দ্বিতীয় নাম্বার যে পয়েন্টটা আছে এখানে ইনভ্যালিড স্টুডেন্ট, এই যে 2 নাম্বার দাগে যে শিক্ষার্থী পরীক্ষার ফর্ম সঠিকভাবে অর্থাৎ দেখো যথাসময়ে জমা করেননি সেই শিক্ষার্থীকে ইনভ্যালিড স্টুডেন্ট দেখানো হচ্ছে। অর্থাৎ তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা মানে ফর্ম ফিল আপের সময় হতে পারে মনে করো সঠিক সময়ে তোমরা যারা ফর্ম ফিল আপ করতে পারোনি অথবা তোমাদের মনে করো পেমেন্ট আনসাকসেসফুল আছে, তো সেই সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রেই কিন্তু ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে। এবারে দেখো এখানে 3 নম্বরে যেটা বলা হয়েছে, স্টুডেন্টরা কিন্তু তোমরা চাইলে স্মার্টফোন, ট্যাব, তারপরে তোমাদের ট্যাবলেট, পিসি অথবা ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, এই সমস্ত মানে যে সমস্ত ডিভাইসগুলো আছে, তো সেই সমস্ত ডিভাইসের মাধ্যমে তোমরা কিন্তু অনলাইনে লগ ইন করার পর তোমরা কিন্তু যে কোনো ডিভাইস থেকে তোমাদের নির্দিষ্ট এক্সামিনেশন সেটা কিন্তু তোমরা দিয়ে দিতে পারবে। তারপরে এখানে দেখো যেটা বলা হয়েছে এইখানে 4 দাগে, অনলাইন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য একটি নির্দিষ্ট পোর্টাল এখানে কিন্তু দেওয়া হবে তোমাদেরকে ওই পরীক্ষার দিনে, যে পোর্টালটি এখানে কিন্তু উল্লেখিত করা হয়েছে। তো এই ব্যাপারটা এখানে কিন্তু দেখো খুব একটা ভাইটাল পয়েন্ট নয়, তথাপিও আমি বলি দেখো এখানে তোমাদের যে এনরোলমেন্ট মানে সার্টিফিকেটের যে আইডেন্টিটি, ওখানে এনরোলমেন্ট নাম্বারটা আছে এবং ডেট অফ বার্থ, এটা তোমরা দিয়ে যখন লগ ইন করবে তারপরে কিন্তু তোমরা অ্যাডমিশনের সময় যে ফোন নাম্বারটা দিয়ে তোমরা রেজিস্টার্ড করে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছো সেই রেজিস্টার্ড ফোন নাম্বারে কিন্তু তোমাদের 1 টাইম পাসওয়ার্ড সেন্ড করা হবে। তো তারপরে সেই পাসওয়ার্ডটা ইনপুট করার পরে তোমরা কিন্তু তোমাদের যে নির্দিষ্ট পোর্টাল সেই পোর্টালের মধ্যে কিন্তু তোমরা প্রবেশ করবে। কিন্তু দেখো অনেকেই তোমরা প্রশ্ন করছিলে যে দাদা আমাদের অ্যাসাইনমেন্ট এক্সামিনেশনটা নির্দিষ্ট একটা দিনের জন্য হয় কিনা। তো দেখো এখানে 5 নাম্বার পয়েন্টে যেটা বিলিস কোর্সের রুলস অ্যান্ড রেগুলেশনসের এখানে কিন্তু দেখো উল্লেখিত করে দিয়েছে, পিজি কোর্সের স্টুডেন্ট তোমরা যারা আছো তোমাদের ক্ষেত্রেও কিন্তু এটা সেম থাকবে। দেখো এইখানে আমি তোমাদের বলেছিলাম দেখো এক্সাম যেদিন তোমাদের স্টার্ট হবে এবং যেদিন এক্সাম শেষ হবে, তো এই শুরু এবং শেষ এর মধ্যে কিন্তু তোমরা সময় পাবে মোট 7 দিন, একদম 24/7 অর্থাৎ 24 ঘন্টায় কিন্তু তোমাদের পোর্টাল ওপেন থাকবে। স্টুডেন্টরা যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে তোমাদের সুবিধা মতন তোমরা কিন্তু লগ ইন করে তোমাদের এক্সামিনেশনটা দিয়ে দিতে পারবে। এখানে যেমন দেখো বিলিস কোর্সের ক্ষেত্রে মানে তাদের অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন যেমন শুরু হচ্ছে দেখো আগামী 7/6/2024 বেলা 2টো থেকে এবং শেষ হবে দেখো 14/6/2024 বেলা 2টো। তার মানে এখানে কিন্তু 1 সপ্তাহ টাইম দিচ্ছে ইউনিভার্সিটি, অর্থাৎ এই 1 সপ্তাহের মধ্যে স্টুডেন্টরা যখন খুশি লগ ইন করে সে কিন্তু এক্সামটা তাদের দিয়ে দিতে পারবে। তারপরে এখানে দেখো
এখানে যেমনটা আমি তোমাদেরকে বলেছি এই 24 ঘন্টা 7 দিন খোলা থাকছে। তো এর মধ্যে মানে স্টুডেন্টরা যখন খুশি লগ ইন করে যে এক্সাম তারা দিতে পারবে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। সুতরাং ওখানে আমি আর নতুন করে কিছু বলছি না। তারপরে এখানে দেখো, তোমরা যদি মনে করো যে আমরা কোনো সিকোয়েন্স ফলো করব না, অর্থাৎ প্রথমে যে তোমাদের ফার্স্ট পেপার পরীক্ষা দিতে হবে তারপরে সেকেন্ড পেপার, এরকমটা কোনো ব্যাপার নেই। স্টুডেন্টরা তাদের সুবিধা মতো যে কোনো পেপার তারা কিন্তু ওপেন করে তোমরা কিন্তু তোমাদের এক্সামটা দিয়ে দিতে পারবে। যেমনটা এখানে দেখো, শিক্ষার্থীরা নিজের সুবিধা মতো যে কোনো সময়ে উপরের উল্লেখিত সময়সীমার মধ্যে পছন্দ অনুযায়ী যে কোনো পেপার জমা করতে পারেন, তবে একটি পেপার সম্পূর্ণ করে সাবমিট করার পরই অন্য পেপার সাবমিট করার সুযোগ পাবে। এমনটা নয় কিন্তু যে পেপার মনে করো স্টার্ট করলে সেই পেপারটা মানে কিছুটা এক্সাম তুমি দিলে, অর্থাৎ মনে করো তোমার ওই পেপারে 20খানা প্রশ্ন ছিল, তো তুমি মনে করো 5টা প্রশ্ন অ্যাটেন্ড করার পরে তুমি নেক্সট আর একটা পেপারে গেলে, এরকমটা কিন্তু করা যাবে না। অর্থাৎ যে পেপার তুমি ওপেন করবে সেই পেপারই কিন্তু শেষ হবে, তারপরে তুমি অন্য পেপারে মানে হাত দেওয়ার সুযোগ পাবে। তোমাদের যেটা বারবারই মানে আমরা বলেছিলাম আগে যে এমসিকিউ টাইপ প্রশ্ন অনুসরণের মধ্য দিয়েই কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম মানে শুরু এবং শেষ হবে। এবং তারপরে দেখো এখানে শিক্ষার্থীদের যথাযথ জায়গায় টিক দিতে হবে, এগুলো কিন্তু উল্লেখ না করলেও হয়, তথাপিও এখানে রুলসের মধ্যে আছে যখন বলে দিচ্ছি। তবে ভাইটালি যে বিষয়গুলো যেমন ইনভ্যালিড স্টুডেন্ট সেটা কিন্তু আগে বলা হয়ে গিয়েছে। এবং আর একটা বিষয় হচ্ছে স্টুডেন্টরা যখন খুশি সেটা লগ ইন করতে পারে। তোমরা যেমনটা বারবারই জানতে চাইছিলে যে আমাদের নির্দিষ্ট একটা কোনো দিন দেওয়া হবে কি না, তো দেখো নির্দিষ্ট একটা দিন নয় বরং 7 দিন সময়, 7 দিনের মধ্যে স্টুডেন্টরা যখন খুশি লগ ইন করতে পারবে। তারপরে দেখো এখানে শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট পেপারের জন্য মানে পার পেপারে তোমরা দেখো এখানে 3 ঘন্টা করে সময় পাবে। যদি সেই পেপারটার ফুল মার্কস হয় 100, তো 100 মার্কসের পেপারের জন্য তোমরা কিন্তু সময় পাচ্ছ 3 ঘন্টা। তারপর দেখো সংশ্লিষ্ট অ্যাসাইনমেন্ট পেপার জমা দেওয়ার সময়সীমা, তার মানে ওই যে 100 মার্কসের পেপার যদি হয় তাহলে সেক্ষেত্রে 3 ঘন্টা সময় কিন্তু তোমাদের দেওয়া হবে, আর ওই 3 ঘন্টাই কিন্তু নির্ধারিত সময় পার পেপারে, ঠিক আছে, যদি সেই পেপারটি 100 মার্কসের হয়। তারপরে দেখো এখানে 11 নম্বরে বলা হয়েছে 100 নম্বরের নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট পত্রের জন্য 100 নম্বরের পরিবর্তে শিক্ষার্থীদের 20টি 1 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে এবং ওই 20 নম্বরের মান 100 নম্বরের মানের সমান বলে ধরে নেওয়া হবে। অর্থাৎ যেটা তোমাদের আগে আমরা ডিসকাস করেছি আগের আলোচনা পর্বগুলোতে, মানে তোমাদের এই অ্যাসাইনমেন্ট এক্সামের যে ওয়েটেজ অফ মার্কস, যদিও মনে করো পুরো পেপারটি তোমাদের 100 মার্কসের, কিন্তু এই পেপারের মধ্যে অ্যাসাইনমেন্ট এক্সাম দিয়ে তুমি যত নাম্বার পাবে, মনে করো তুমি অ্যাসাইনমেন্ট এক্সাম দিয়ে তুমি পেলে 18, তো এই 18 নাম্বার কিন্তু পুরোটাই অ্যাড হবে না, বরং 18 নাম্বারের 20% নিয়ে কিন্তু তোমার ফাইনাল মার্কশিট, সেখানে কিন্তু তোমাদের মানে এই নাম্বারটা অ্যাড করা হবে। এমনটা নয় কিন্তু 100 নাম্বারের মধ্যে তুমি মনে করো 98 পেলে, তো সেই 98 মার্কস ওখানে অ্যাড হবে এমনটা নয়, বরং তুমি মনে করো যত মার্কস তুমি পাবে তো সেই 98 বা 98 মার্কসের মধ্যে মানে 20% নিলে যত নাম্বার হয় সেই 20% নাম্বারই কিন্তু তোমাদের ওখানে অ্যাড করা হবে। একটি অ্যাসাইনমেন্ট পত্রের সব প্রশ্ন একসঙ্গে দেওয়া হবে না। অর্থাৎ তোমরা অনেকেই এটা জানতে চাচ্ছিলে যে দাদা আমাদের পুরো প্রশ্নটা মানে প্রশ্নপত্রে যে কটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্ন একসাথে শো হবে কিনা। দেখো এখানে তোমরা যারা ব্যক্তিগতভাবে তোমরা আমাদের কাছে কল করেছিলে তোমাদের কিন্তু আমরা বলেছিলাম যে তোমাদের মানে একটা করে প্রশ্ন শো হবে এবং সেই প্রশ্নের যে 4টে অপশানস সেখানে কিন্তু দেখানো হবে। এই রকমভাবে সেই 4টে অপশানসগুলোর মধ্যে তোমার হিসাবে যেটা সঠিক উত্তর সেই সঠিক উত্তরটি নির্বাচন করার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে, তারপরই কিন্তু নেক্সট আর একটা প্রশ্ন এবং সেই প্রশ্নের যে 4টে অপশানস সেটা কিন্তু শো হবে। এই রকমভাবে কিন্তু 1 বাই 1 কিন্তু প্রশ্ন এবং উত্তর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে করতে তোমাদের পুরো পেপার মানে এরকমভাবেই কিন্তু এন্ড হবে এক্সামিনেশনটি। তারপরে এখানে যেটা বলা হচ্ছে পরের নাম্বারে দেখো এখানে ওই অ্যাসাইনমেন্ট সাবমিশনের সময় যদি কোনো শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর দিতে না পারেন এবং প্রশ্নটি এড়িয়ে যান, তবে দেখো তিনি ওই প্রশ্নের উত্তর না দিয়েই সাবমিট করে পরের প্রশ্নের মুখোমুখি হতে পারেন। অর্থাৎ কোনো প্রশ্নের দেখা যাচ্ছে তোমার উত্তরটা বেঁধে গেল, সংশয়পূর্ণ আছে, তো সেই প্রশ্নটা নিয়ে তুমি বসে না থেকে তুমি ওটা কিন্তু কী হবে দেখো মানে আলাদাভাবে তুমি পজ করে রাখতে পারবে না, বরং তোমাকে যে কোনো একটাভাবে মানে সাবমিট করতে হবে। তো সাবমিট করার পরে মানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে
তোমাকে কিন্তু নেক্সট প্রশ্নের সম্মুখীন তুমি হতে পারবে। পরবর্তীতে তোমার কিন্তু এডিট অপশান থাকবে, কিন্তু পুরো পেপারটি একবার যদি সাবমিট করে দাও সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আর কোনো এডিট করার সুযোগ তুমি কিন্তু পাচ্ছ না বা পাবে না। এবং তারপরে দেখো এখানে যেটা থাকছে, তোমরা অনেকেই এটাও জানতে চাইছিলে যে বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো যেমন হয় যে মানে নেগেটিভ মার্কিং থাকে কিনা। তো দেখো এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এই অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশনের ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে না। এইবার দেখো মোস্টলি ইম্পর্ট্যান্ট পয়েন্ট এইটা দেখো, এই যে 16 নাম্বার দাগে, এটা কিন্তু বারবারই আমি আগেও কিন্তু তোমাদের এই নোটিফিকেশান পাবলিশড হওয়ার আগে তোমাদের বিভিন্ন ক্ষেত্রে আমি কিন্তু এটা ডিসকাস করেছিলাম যে শিক্ষার্থীদের এইটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে এমন একটা টাইমে তুমি এক্সাম দিতে বসবে যে সময়ে মনে করো ইন্টারনেট ইস্যুটা যেন না থাকে, অর্থাৎ ইন্টারনেট স্পিডটা যেন ফাস্ট থাকে, এই রকম সময়ে তোমরা এক্সামটা দিতে বসবে। তো সেক্ষেত্রে এখানে দেখো এই যে পজ কাউন্টিং, হয়তো অনেক স্টুডেন্ট তোমরা এরকম ধারণা পোষণ করে আছো যে আমরা কি করব, যখন প্রশ্নটি মানে ওপেন হবে সেই সময় আমরা প্রশ্নটা দেখে নিয়ে মিনিমাইজ করে বা পেজটা আবার রিফ্রেশ করে নিয়ে বা প্রথমে মিনিমাইজ করে আমরা অন্য একটা পেজে যাব। তো অন্য একটা পেজে যাওয়ার পরে সেই প্রশ্নটা টাইপ করে আমরা উত্তরটা সার্চ করে আমরা কি করব, আবার মানে পুনরায় এই পেজে আমরা এসে পেজটা রিফ্রেশ করে আবার আমরা কি করব, সেই প্রশ্নটি আমরা চুজ করব। দেখো এই ভুল যেন তোমরা মোটেও করবে না, কেননা এখানে দেখো 100 নম্বরের একটি নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট পত্রের জন্য 9 বার কিন্তু পজ নিতে পারবে, অর্থাৎ 9 বার তুমি বিরতি নিতে পারবে। তো এবার দেখো তোমাদের এখানে পজ কাউন্টিংয়ের এই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে তোমাদের জেনে রাখা উচিত। দেখো এই বিরতির যে পজ, অর্থাৎ এই যে দেখো এই সময়টুকু মূল পরীক্ষার সময়কালের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে না। এবার মানে তুমি যে 9 বার পজ নেবে, তো এই 9 বার পজ তুমি যখন নিলে, তো এই যে পজটা তুমি নিলে এটা কিন্তু মূল যে তোমার 3 ঘন্টার পেপার এর মধ্যে কিন্তু কাউন্টিং হবে না, কিন্তু 9 বার পজ নেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু তুমি আর পজ নিতে পারবে না এবং তোমার পেপারটা কিন্তু অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাওয়ার একটা ভয় কিন্তু আছে। হয়তো দেখাচ্ছে তুমি 6টা প্রশ্ন অ্যাটেম্প করলে 20খানা প্রশ্নের মধ্যে, যদি তোমার পেপারটি 20 নম্বরের মানে 20খানা প্রশ্নের হয়, তাহলে দেখা যাচ্ছে তুমি 6টা প্রশ্ন অ্যাটেম্প করলে তারপরে তোমার অলরেডি 9 বার পজ কাউন্টিং হয়ে গেল। সেক্ষেত্রে পেপারটি কিন্তু পরবর্তীতে তুমি আর পজ নিতে পারবে না, এবার পেপারটি কিন্তু অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাওয়ার একটা ভয় কিন্তু সেখানে থাকছে। ওই জন্য বারবারই বলছি তোমরা এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবে। তোমরা এই যে পজ কাউন্টিং কিভাবে হয় এটা কিন্তু অলরেডি আমরা বলে দিয়েছি, অর্থাৎ তোমরা যে পেজটা মিনিমাইজ করবে তারপরে পেজ আবার যে তোমরা রিফ্রেশ করবে, এরকম ভুল যেন তোমরা করবে না, যেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। দেখো তারপরে দেখো সমস্ত বিরতির অর্থাৎ পজ সুযোগ নেওয়ার পর মানে পজ কাউন্টিং শেষ হয়ে গেল, তারপরে শেষ সময় বলে ধরে নেওয়া হবে এবং এক্ষেত্রে শিক্ষার্থীগণ আর সংশ্লিষ্ট অ্যাসাইনমেন্ট পত্র জমা দেওয়ার আর কোনো সুযোগ পাবেন না। একদম মোস্টলি ইম্পর্ট্যান্ট কেন বলছি এই পয়েন্টটা দেখো, এবার মনে করো তোমার অনেক স্টুডেন্ট হয়তো এরকমও হতে পারে যে 2টো প্রশ্ন তুমি অ্যাটেন্ড করলে তারপরে অলরেডি তোমার মানে ভুলের কারণে 9 বার পজ কাউন্টিং হয়ে গেল। তো সেক্ষেত্রে এই পেপারটি যদি অটোমেটিক্যালি সাবমিট হয়ে যায়, বুঝতেই পারছো ওই পেপারে তুমি কত মার্কস পেতে পারো। এবার মনে করো যে পেপারে তুমি অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারবে না সেই পেপারে কিন্তু তুমি তোমার যে রিটেন থিওরি এক্সামিনেশন সেটাও কিন্তু তুমি দিতে পারবে না, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং একটা ইয়ার কিন্তু তোমার লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তারপরে দেখো 17 নাম্বার দাগে এখানে তোমার পজ কাউন্টিং হয়ে গেল, তোমার অ্যাসাইনমেন্ট মানে সাবমিশনও হয়ে গেল। তো অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর দেখো সম্পূর্ণ সঠিকভাবে হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু অ্যাকনলেজমেন্ট যে স্লিপ সেটা কিন্তু ডাউনলোড করে রাখতে হবে এবং সেটা প্রিন্টেড কপি অবশ্যই কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের কাছে কিন্তু রাখা বাধ্যতামূলক। এটার দেখো হার্ড কপি অবশ্যই কিন্তু সংরক্ষিত রাখতে হবে, যেটা এখানে বলা হচ্ছে। তারপরে দেখো পরীক্ষিত দেখো মানে এই যে অ্যাসাইনমেন্ট উত্তরপত্রগুলি পরীক্ষা শেষ হওয়ার 7 দিন পরে অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখা বাধ্যতামূলক। এটা কিন্তু মানে ওই প্রিন্ট কপি যে শুধুমাত্র শিক্ষার্থীদের কাছেই যে দেখো ব্যক্তিগতভাবেই কিন্তু সংরক্ষিত থাকবে, এগুলি কিন্তু কোথাও জমা নেওয়ার জন্য তোমাদের চাওয়া হবে না, কিন্তু তোমরা রেকর্ড হিসাবে তোমাদের কাছে কিন্তু অবশ্যই তোমাদের মানে রেখে দিতে হবে। তারপরে দেখো 19 নম্বরে বলছে এই যে অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন চলাকালীন বিশ্ববিদ্যালয়ের যে দেখো সার্ভেইলেন্স সিস্টেমে যদি কোনো শিক্ষার্থী কোনো রকম মানে অসৎ উপায় অবলম্বনের চেষ্টা
করে এবং সেটা যদি মানে ধরা পড়ে তাহলে কিন্তু সংশ্লিষ্ট শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে শাস্তি পেতে পারেন। সুতরাং এই বিষয়গুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে। তাহলে মোস্টলি ইম্পর্টেন্ট যেটা এই প্রত্যেকটা 19টা পয়েন্ট যেটা উল্লেখিত করা হয়েছে এখানে, মানে মোস্টলি ইম্পর্টেন্ট যেটা তোমাদেরকে আমরা বারবারই স্মরণ করাচ্ছি এই যে পজ কাউন্টিং এই ব্যাপারটা। তো যাই হোক, তোমরা যারা বিলিস কোর্সের স্টুডেন্ট আছো তোমরা কিন্তু অলরেডি অবগত আছো এবং তোমরাও মানে অলরেডি জেনে গিয়েছিলে, তথাপিও নতুন করে আর একবার জানা। এবং এই বিলিস কোর্সের রুলস অ্যান্ড রেগুলেশনসের মধ্য দিয়ে তোমরা যারা পিজি কোর্সের স্টুডেন্ট আছো, তোমরা যারা আমাদেরকে প্রশ্ন করছিলে পার্সোনালি, তো তোমাদের ক্ষেত্রেও কিন্তু এগুলো তোমাদের অভিজ্ঞতার সঞ্চয়ের জন্যই কিন্তু আমরা তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম। আমরা এটাও কিন্তু সাজেস্ট করছি যে আগামীতে তোমাদের জন্য যে অ্যাসাইনমেন্ট নোটিফিকেশান পাবলিশড হচ্ছে, তোমাদের জন্যেও কিন্তু এই রুলস অ্যান্ড রেগুলেশনস এগুলো কিন্তু সেমই থাকবে। এটাই কিন্তু প্রায় 99.99% এটা কিন্তু আমরা অ্যাসিওরিটি দিতে পারি। তো যাই হোক, তোমাদের যে কোয়েরিজগুলো ছিল আশা করি তোমরা সিম্পলি সেটা বুঝতে পেরেছো। এর বাইরেও যদি কোনো ধরনের কোনো টপিককে কেন্দ্র করে কোনো রকম মানে জটিলতা তোমাদের থেকে থাকে এবং সেগুলো যদি আমাদের কাছে তোমরা শেয়ার করতে চাও, তাহলে তোমাদের সুবিধার্থেই কিন্তু আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল ফোন নাম্বার 7872749841 এবং আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ তার ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু প্রোভাইড করা আছে। তোমরা এনি টাইম নির্দ্বিধায় কিন্তু তোমাদের কোয়েরিজ আমাদের কাছে সেন্ড করতে পারো। তো যাই হোক, আজকের আলোচনা পর্ব এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট একটা আলোচনা পর্বের মধ্য দিয়ে।